ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম অনেক ইন্টারেস্টিং এবং রোমান্টিক একটা ড্রামা নিয়ে। যে ড্রামার মধ্যে আমাদের গল্পের নায়িকা অনেক বেশি কিউট এবং আমাদের গল্পের হিরো অনেক বেশি হ্যান্ডসাম। আমাদের নায়িকা তো অনেক বেশি ড্রাঙ্ক হয়ে ভুল রুমে চলে যায়, আর সে আমাদের হ্যান্ডসাম মাফিয়া হিরোর কাছে চলে যায় এবং তাকে সেডুস করতে শুরু করে। এরকমভাবে তারা নাইট স্পেন্ড করে নেয়। আর আমাদের হ্যান্ডসাম হিরো তো তার প্রতি একেবারে আসক্ত হয়ে যায় এবং তার পেছনে পড়ে থাকে। তাহলে চলো এই দুষ্টু মিষ্টি ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমাদের গল্পের নায়িকা লিনকে দেখানো হয়, সে তো অনেক বেশি মাতাল হয়ে অন্য রুমে চলে যায়। লিন তো বিছানায় শুয়েছিল, তখনই তার কাছে মিস্টার ফু আসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কে? তোমাকে ভিতরে আসতে কে দিয়েছে? আর সে তো সেই জায়গায় তার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে শুরু করে, কিন্তু লিন সেখানে তাকে তার কাছে করে ফেলে আর বলে, হে হ্যান্ডসাম, আমাকে কিস করো। আর সে মিস্টার ফুয়ের বডি টাচ করতে শুরু করে আর সে বলতে শুরু করে, স্বপ্নে আমি এত হ্যান্ডসাম একজন পুরুষকে পেয়ে গেছি, আমি তো এই সুযোগ হাতছাড়া করব না। আর সে মিস্টার ফুকে কিস করতে শুরু করে। মিস্টার ফু বলে, লিটল বানি, তুমি নিজে আমার কাছে এসেছো, পরে আমাকে দোষারোপ করতে পারবে না। এরকম ভাবেই তারা নাইট স্পেন্ড করে ফেলে। লিন সকালে ওঠার পর তো শকড হয়ে যায় আর সে ভাবতে শুরু করে, আমি মনে করেছিলাম এটা স্বপ্ন, কিন্তু এটা বাস্তব। আর সে বলতে শুরু করে, এর মানে আমি ভুল রুমে চলে এসেছিলাম এবং অন্য কোনো পুরুষের সাথে নাইট স্পেন্ড করে ফেলেছি। আমি তো এই স্ট্রেঞ্জারকে চিনিও না। আর সে তো মিস্টার ফুয়ের হাত সরিয়ে উঠতে শুরু করে। তারপর সে মিস্টার ফুকে দেখে ভাবতে শুরু করে, সে আবার কোনো মেল মডেল না তো, সে তো অনেক বেশি হ্যান্ডসাম, সে জাগলে নিশ্চয়ই আমার কাছে টাকা চাইবে। আমি এখন নতুন একজন ইন্টার্ন, আমি মাসে 6,000 টাকা পাই, আমি তাকে এতগুলো টাকা কিভাবে দিব? এখন শুধুমাত্র একটা উপায় আছে, তারা জাগার আগে আমার এখান থেকে পালাতে হবে। আর সে তার জামা কাপড় নিয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে যায়। মিস্টার ফু ওঠার পর তার একটা ইয়াররিং দেখতে পায় আর ভাবতে শুরু করে, মনে হচ্ছে লিটল র্যাবিট পালিয়ে গেছে। তখন তাকে তার মা কল করে আর বলে, তুমি কেন এখনো আসোনি? মিস্টার ফু তাকে বলে, মা, তোমার আমার জন্য ব্লাইন্ড ডেট ফিক্স করতে হবে না। তার মা তাকে বলছিল, তুমি কি চাও তোমার বাবা সব সম্পত্তি, সব শেয়ার তার নাজায়েজ ছেলেকে দিয়ে দিক? তার মা তাকে হুমকি দেয়, তুমি যদি এখানে না আসো তাহলে হসপিটালের ছাদ থেকে আমি লাফ দিয়ে দিব। তারপর আমাদের মিস্টার ফুকে দেখানো হয়, যে কিনা আমাদের নায়িকার কথাই ভাবছিল। আর সে বলছিল, কি জানি আমি তোমাকে পেলে এবার কি করব। অন্যদিকে লিন নিজেকে আয়নায় দেখছিল আর ভাবছিল, এতগুলো লাভ বাইট, আমি কালকে অফিসে কিভাবে যাব? তাছাড়া সে মেল মডেল তো অনেক বেশি হ্যান্ডসাম ছিল, কি জানি কত মেয়েদের সাথে ঘুমিয়েছে। আমার যদি আবার কোনো অসুখ হয়ে যায়, আমি এখন মাত্র আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি, যদি একটা রাত কাটানোর জন্য আমার কোনো অসুখ হয়ে যায় তাহলে তো আমার পুরো জীবনই বরবাদ হয়ে যাবে। তাই হসপিটালে গিয়ে আমার নিজেকে চেক আপ করাতে হবে। তাই সে হসপিটালে চলে যায় আর সে একজন গাইনি ডাক্তারের চেম্বারে চলে যায় আর গিয়ে ডাক্তারকে আওয়াজ দিচ্ছিল। আমরা সেই চেম্বারের অপর পাশেই মিস্টার ফুকে দেখতে পাই। তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল, কালকে রাতে যে মেয়েটা আপনার সাথে ছিল তার নাম মিস লিন, তার 22 বছর বয়স, আর সে কোনো বিউটি কোম্পানিতে ইন্টার্ন হিসেবে কাজ করছে। আরও ডিটেলস আমি আপনাকে ইমেলে সেন্ড করে দিয়েছি, আপনি কি চান আমি সেই মেয়ের খোঁজ নিয়ে আপনার কাছে নিয়ে আসব? মিস্টার ফো বলে, না, তার কোনো দরকার নেই। আর সে লিনকে দেখে স্মাইল করে বলছিল, লিটল র্যাবিট, তুমি নিজে আমার কাছে এসেছো। তখনই মিস্টার ফু ডাক্তারের ড্রেস আপ করে চলে আসে। তাকে দেখার পর তুলিন অনেক বেশি অবাক হয়ে যায়। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, আমরা কি একে অপরকে চিনি? লিন তো ভয় পেয়ে বলতে শুরু করে, না না, আসলে ডক্টর জিয়াং এর সাথে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাই আমি এখানে চলে এসেছি, মনে হচ্ছে আমি ভুল কোনো কক্ষে চলে এসেছি। আর সে চলে যাবে, মিস্টার ফু তার হাত ধরে আর বলে, না, তুমি ভুল অফিসে আসোনি, এটাই ডক্টর জিয়াং এর চেম্বার, আর সে একটু বাইরে গেছে তাই টেম্পোরারি আমি তার বদলে কাজ করছি। লিন তাকে জিজ্ঞেস করে, তুমি কি ডক্টর? মিস্টার ফু তাকে বলে, কেন, দেখে কি মনে হচ্ছে না? লিন বলে, না, এরকম কোনো ব্যাপার না। ফু বলে, আমি তোমাকে কিছু প্রশ্ন করব। লিন তো মনে মনে ভাবছিল, লিন তুমি শান্ত হও, সে তোমাকে চিনতে পারেনি। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, তোমার কোথায় ব্যথা করছে? তখন সে বলে, আমার পায়ে। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, তুমি কি বিবাহিত? তখন সে না বলে। আবার সে জিজ্ঞেস করে, তোমার কি বিএফ আছে? এবারও সে না বলে। মিস্টার ফু তাকে বলে, তুমি শো, আমি তোমাকে চেক আপ করবো। লিন তো অনেক লজ্জা পেয়ে যায় আর সে চলেই যাবে, কিন্তু মিস্টার ফু তার হাত ধরে ফেলে। আর সে তাকে বলছিল, তুমি ডাক্তার কাছে এসেছো, এত সাই ফিল কেন করছো? তখন তো লিন কোনো কিছুই করতে পারে না, চেক আপ করার জন্য ভেতরে চলে যায়। তারপর চেক আপ করানোর পর মিস্টার ফু তাকে বলছিল, তুমি 1 সপ্তাহ পর্যন্ত কারোর সাথেই রোমান্স করতে পারবে না। লিন তো মনে মনে ভাবছিল, তুমি না থাকলে এত কিছু হতোই না। মিস্টার ফু বলে, তুমি কি বুঝতে পেরেছ? তখন সে হ্যাঁ বলে। তখনই তো মিস্টার ফুয়ের মা সেখানে চলে আসে আর তার ছেলেকে বকতে শুরু করে আর বলে, আমি কিছু সময় বাইরে কি গেছি,
তুমি আমার পেশেন্টকে চুরি করে নিয়েছো। ডক্টর চ্যাং এসে লিনকে বলছিল, তুমি কিছু মনে করো না, সে আমার ছেলে। আসলে আমি একটু বাইরে গিয়েছিলাম। লিন তো সেই জায়গায় আরো বেশি লজ্জায় পড়ে যায়। ফুতো লিনকে দেখে স্মাইল করছিল। তার মা তাকে বলছিল, তুমি এখানে এসে কেন সময় নষ্ট করছো? এর থেকে ভালো গিয়ে একটা ব্লাইন্ড ডেটে যাও এবং মেয়ে পছন্দ করে বিয়ে করো। মিস্টার ফু বলে, হসপিটালে আমি ইনভেস্ট করি, কারো তো সাহস নেই আমাকে এখান থেকে বের করবে। মিস্টার ফু এর মা তাকে বলছিল, ছোট্ট মেয়ে তুমি ভয় পেও না, মেডিসিনের ব্যাপারে সে অনেক ভালোভাবেই জানে। সে অ্যাব্রোডে গিয়ে মেডিসিন নিয়ে ডিপ্লোমা করে ফেলেছে, তার স্কিলস অনেক বেশি ভালো। মিস্টার ফুয়ের মা তো সেই জায়গায় রিপোর্ট দেখছিল। লিন মনে মনে ভাবছিল, সে অনেক আগেই আমাকে চিনে ফেলেছে, আমাকে টিজ করার জন্য এই সব কিছু করলো। মিস্টার ফু ভাবছিল, রাগ করলেও তাকে অনেক কিউট লাগে। ডক্টর জ্যাং তখন রিপোর্ট দেখে আর বলতে শুরু করে, লিটল গার্ল, তুমি তোমার বিএফের সাথে ব্রেকআপ করে ফেলো, কারণ সে শুধুমাত্র তার শান্তির ব্যাপারই ভাবে। তোমাকে এত হার্ট করে দিয়েছে। সে তো জানে না কিভাবে একটা মেয়েকে আগলে রাখতে হয়। আর সে লিনকে বলছিল, তুমি যদি আমার মেয়ে হতে আমি তোমার বিএফকে অনেক ভালো শিক্ষা দিতাম, তার অবস্থাই খারাপ করে ফেলতাম। মিস্টার ফুতো বলতে শুরু করে, মা। তার মা তাকে চুপ করে আর বলে, তুমি দেখছো না এই ছোট্ট মেয়েটাকে তার বিএফ কত খারাপভাবে ট্রিট করেছে? কিন্তু ডক্টর তো জানে না তার ছেলে এসব কিছু করেছিল। ডক্টর চ্যাং তাকে ওষুধ দিয়ে দেয়। লিন তো অনেক লজ্জা পেয়ে তারপর সেখান থেকে চলে যায়। তার যাওয়ার পর তো ডক্টর চ্যাং বলতে শুরু করে, তো কিউট মেয়েকে তার বিএফ কিভাবে এত বুলি করতে পারে। আর সে তার ছেলেকে বলছিল, তুমি আবার কোনো মেয়েকে এরকমভাবে বুলি করো না। মিস্টার ফু তাকে বলে, আচ্ছা ঠিক আছে, এবার আমি চলে যাচ্ছি। তার মা তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ? তোমার আজকে ব্লাইন্ড ডেট আছে ডক্টর হানের সাথে। সে অনেক বড় একজন সার্জন। মিস্টার ফু তার মাকে বলে, আমি কালকে যাব। কথা বলে সে চলে যায়। তার মা তো পেছন থেকে চিল্লাতে শুরু করে, তুমি কি চাও তোমার নাজায়েজ ভাইকে সবকিছু তোমার বাবা দিয়ে দিক? কিন্তু মিস্টার ফু তো কোনো কথা না শুনেই চলে যায়। অন্যদিকে লিন বাইরে ছিল আর সে ভাবছিল, আমি কেন এত বেশি আনলাকি, আজকে কোনো গাড়িও পাচ্ছি না। তখনই মিস্টার ফু চলে আসে আর বলে, গাড়িতে বসো। লিন তাকে জিজ্ঞেস করে, তোমার আমার কাছ থেকে কি চাই? মিস্টার ফু তাকে বলে, লিটল র্যাবিট, সকালে তুমি অনেক বেশি জল দিতেছিলে। আর সে লিনকে তার ইয়াররিংস দেখাতে শুরু করে। লিন তো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি এই সব কিছু ইচ্ছা করে করছো তাই না? সে তো ইয়াররিংস নিতে চাচ্ছিল কিন্তু সে তাকে দেয় না আর বলে, গাড়িতে বসো। আর তুমি যদি গাড়িতে না আসো আমি সবাইকে বলে দিব তুমি কালকে রাতে আমার রুমে চলে এসেছিলে আমার সাথে নাইট স্পেন্ড করতে। লিন তার মুখ বন্ধ করতে শুরু করে আর বলে, আমি তো ইচ্ছা করে কোথাও যাইনি, কালকে আমি অনেক বেশি মাতাল ছিলাম, তাই ভুলে তোমার রুমে চলে গিয়েছিলাম। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো আমি কে? তখন সে বলে, না। মিস্টার ফু বলে, তারপরেও তুমি আমার সাথে নাইট স্পেন্ড করে নিয়েছো? লিন বলে, আমি তো বলছি আমি মাতাল ছিলাম, আমার কোনো কিছুরই জ্ঞান ছিল না। কিন্তু তোমারও তো দোষ ছিল, তুমি তোমার রুমের দরজা কেন লাগাওনি? আমি ধাক্কা দিয়েছিলাম, খুলে গিয়েছিল। মিস্টার ফু তাকে বলে, আচ্ছা ঠিক আছে, এখন বলো তুমি আমার দায়িত্ব কিভাবে নিবে? লিন বলে, কিসের দায়িত্ব? তোমার কারণে আমি হার্ট হয়েছি। তোমার শরীরে কি রোগ ছিল যে রোগ তুমি আমার শরীরে দিয়ে দিয়েছো? লিন বলে, আমার সেটা প্রথমবার ছিল, তাই আমার মধ্যে কোনো রোগই ছিল না, কিন্তু তুমি তো অনেক মেয়েদের সাথে ঘুমাও, তোমার তো অনেক রোগ আছে তাই না? আমি এখন মাত্র আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, আমার ইন্টার্নশিপও এখনো কমপ্লিট হয়নি, আমি আমার জীবন বরবাদ করতে চাই না। এ কথা বলে সে তো কান্না করতে শুরু করে। মিস্টার ফু তাকে বলে, তোমার মুখ বন্ধ করো, সেটা আমারও প্রথমবার ছিল। লিন তো অবাক হয়ে বলতে শুরু করে, তুমি এত বেশি হ্যান্ডসাম, তারপরেও তুমি ভার্জিন ছিলে। মিস্টার ফু তাকে বলে, তুমি কমপ্লিমেন্ট দিতে চাইলে এমনিতেও দিতে পারো, টিজ করতে হবে না। আর সে গাড়ির দরজা বন্ধ করে বলে, এবার বলো আমার রেসপন্সিবিলিটি তুমি কিভাবে নিবে? লিন তো ভয় পেয়ে যায় আর বলে, আমার কাছে কোনো টাকা নেই। মিস্টার ফু বলে, দায়িত্ব নেওয়ার আরো অনেক উপায় আছে, তুমি আমাকে ক্ষতিপূরণ দিলে অনেক বেশি ভালো হবে। লিন তো বলতে শুরু করে, তোমার মাই বলেছে 1 সপ্তাহ পর্যন্ত আমরা কোনো রোমান্স করতে পারবো না। মিস্টার ফু বলে, আমি কখন বলেছি এখনই করতে হবে? যখন তুমি ব্যাটার হয়ে যাবে তখন দেখা যাবে। লিন বলে, তোমার মা ঠিকই বলেছিল, তুমি একটা নির্লজ্জ। মিস্টার ফু বলে, হ্যাঁ অবশ্যই। লিনও তখন ভয় পেয়ে রাজি হয়ে যায়। ফু তাকে বলছিল, লিটল বানি তুমি অনেক বেশি কিউট। মিস্টার ফু তাকে বাড়িতে ড্রপ করে আর তাকে বলে, তোমার সাথে আমার কন্ট্যাক্ট নেওয়া হয়ে গেছে, 1 সপ্তাহ পর আমি তোমাকে মেসেজ করব। আর মনে রেখো আমার নাম মিস্টার ফু। লিন ভাবছিল তার নাম এত চীনা পরিচিত কেন মনে হচ্ছে। আর সে তার প্রোফাইল দেখার পর জানতে পারে সে তো ফু গ্রুপের সিইও। তারপর মিস্টার ফু তো বাড়িতে চলে আসে, তার কাছে তার সৎ ভাই চলে আসে আর তাকে বলতে শুরু করে, বাবা আমাদেরকে সময় দিয়েছিল, অর্ধেক মাস তো শেষ হয়ে গেছে, এখনো তুমি কোনো জিএফকে খুঁজে বের করনি। মিস্টার ফু বলে, তোমার ওয়াইফের গর্ভের বাচ্চা এখনো বড় হয়নি আর তুমি এসব কথাবার্তা এখনই বলা শুরু করে দিয়েছো?
তার সৎ ভাই মিস্টার জো বলে, তুমি জানো না বাবা সব সময় আমার পক্ষ নিয়েই কথা বলে, আর সে সব সময় আমাকেই প্রোটেক্ট করে। আর শেয়ার ট্রান্সফার এগ্রিমেন্ট সে তো আগেই বানিয়ে নিয়েছে, যখন আমার ছেলের জন্ম হবে সবকিছু আমার নামে সে করে দিবে। তারপর ফু পরিবারের সব থেকে বড় শেয়ার হোল্ডার আমি হয়ে যাব, ফুর গ্রুপ আমার হয়ে যাবে। মিস্টার ফু বলে, দেখা যাবে কার কপালে কি আছে। চৌধ বলতে শুরু করে, তুমি যদি আমার ছেলেকে টাচ করারও চেষ্টা করো আমি তোমাকে ছাড়বো না, আর তোমার মতো খারাপ ব্যক্তি কারো ভালোবাসা ডিজার্ভই করে না। তুমি এমন কোনো মেয়ে খুঁজেই পাবে না যে তোমাকে ভালোবাসবে। মিস্টার ফু তাকে ইগনোর করে চলে যায়। তারপরে সিনে মিস্টার ফু কাজ করছিল, তার বন্ধু বলছিল, তোমার সেক্রেটারি তো অনেক বেশি সুন্দর। সেক্রেটারি ধন্যবাদ জানিয়ে চলে যায়। মিস্টার ফুকে তার বন্ধু বলছিল, তোমার কোনো কিছুই হবে না, তুমি তো সারাদিন শুধুমাত্র কাজ নিয়েই পড়ে থাকো। মিস্টার ফু তাকে বলে, তোমার যদি আমাকে বোরিং মনে হয় তাহলে আমাকে জ্বালাতন করো না। কিন্তু তার বন্ধু তাকে বলছিল, তুমি কয়দিন ভার্জিন থাকবে, একটা মেয়েকে কেন ডেট করছো না? একজন মেয়েকে পছন্দ করে তুই ডেট করা শুরু কর। কিন্তু মিস্টার ফু তো এখনো লিনের কথাই ভাবছিল, মানে বোঝাই যাচ্ছিল সে হয়তো লিনকে পছন্দ করে। কিছু না বলেই সে চলে যাচ্ছিল। তার বন্ধু বলে, তুই কোথায় যাচ্ছিস? মিস্টার ফু বলে, একটা মেয়েকে দেখে তার সাথে রোমান্স করতে যাচ্ছি। তার বন্ধু তার কথায় অনেক বেশি খুশি হয়। অন্যদিকে লিন যখন তার কাজ শেষ করে বের হচ্ছিল, তখনই সেই লিফটে তার ম্যানেজার চলে আসে। আর সে তো লিনের সাথে অসভ্যতা করছিল, আর সে তাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করে। তখন সে কোনো রকম ভাবে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর সে যখন তার বান্ধবীকে সি অফ করে চলে যাচ্ছিল, তখনই পেছন থেকে আবারও তার ম্যানেজার চলে আসে আর তাকে টাচ করে বলে, তুমি আমার জন্য অপেক্ষা করছিলে। তখন সে তাকে থাপ্পড় মারে। ম্যানেজার বলতে শুরু করে, তুমি কি প্রমোশন চাও না? তুমি চিন্তা করো না, একদিন পরেই আমি তোমাকে প্রমোশন দিয়ে দিব। এ কথা বলে তাকে খারাপভাবে টাচ করার চেষ্টা করে আর তার সাথে জোরাজোরি শুরু করে দেয়। লিন তো বারবার নিজেকে ছাড়াতে চাচ্ছিল, তখনই সেই জায়গায় আমাদের হিরো চলে আসে। আর সে ম্যানেজারকে অনেক বেশি মারতে শুরু করে আর তাকে বলে, তাকে টাচ করার সাহস তোমার কিভাবে হলো? ম্যানেজার রেগে বলে, তুমি কে? মিস্টার ফুতো রেগে তাকে লাথি মারে আর বলে, আমি যদি আর কখনো দেখি তোমার নোংরা হাত দিয়ে তাকে টাচ করার চেষ্টা করেছো, আমি তোমাকে একেবারে ডিসেবল বানিয়ে ফেলবো। আর সে রেগে ম্যানেজারকে বলে, তাড়াতাড়ি করে এখান থেকে চলে যাও। তারা যাওয়ার পর লিন্দাকে ধন্যবাদ জানাচ্ছিল। মিস্টার ফুতো রেগে যায় আর বলতে শুরু করে, তুমি কত বড় স্টুপিড, কেউ তোমাকে বুলি করছিল আর তুমি কি জানো না কিভাবে নিজেকে বাঁচাতে হয় আর নিজের জন্য ফাইট ব্যাক করতে হয়। কারোর জন্য অপেক্ষা না করে তোমার এখন ফাইট ব্যাক করা শিখতে হবে। মিস্টার ফু তার হাত অনেক জোরে ধরেছিল, ছাড়ছিল না, তাই সে রেগে তাকে থাপ্পড়ি বসিয়ে দেয়। ফু তাকে বলে, তুমি অনেক ভালো থাপ্পড় মেরেছ, আর তাকে জোর করে উঠিয়ে নিয়ে যায়। আর সে গাড়িতে নিয়ে তাকে কিস করতে শুরু করে আর বলে, তোমার পাওনা আজকে আমি তোমাকে ফিরিয়ে দিচ্ছি। লিন তাকে এরকম করতে নিষেধ করেছিল। তখন সে বলে, তুমি কি ভুলে গেছো তুমি কি আমাকে প্রমিস করেছিলে? ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সে তাকে বলেছিল, তুমি মধ্যরাতে আমার কাছে এসে আমার ভার্জিনিটি নষ্ট করেছ, এবার কি তুমি কম্পেনসেশন দিবে না? বর্তমানে লিন বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু আজকের পর থেকে আমাদের মধ্যে সবকিছু শেষ। মিস্টার ফু বলে, আজকে রাতের জন্য তুমি শুধুমাত্র আমার। আর তারা কারেই রোমান্স করতে শুরু করে। তারপর তো আমাদের হিরো তাকে তার বাড়িতে নিয়ে যায় এবং বিছানায় শুইয়ে দেয়। আর সে লিনকে জিজ্ঞেস করছিল, আমি ছাড়া কখনো কেউ তোমাকে কিস করেছে? লিন তাকে বলে, না। মিস্টার ফু তাকে ভালোভাবে শোয়ায় এবং কিছু একটা দিয়ে তার হাত বেঁধে ফেলে আর বলে, আজকে আমরা কিছু এক্সাইটেড করব। বোঝাই যাচ্ছিল সে আমাদের নায়িকার প্রতি একেবারে আসক্ত হয়ে গেছে। আর এরকম ভাবেই তারা আরেকবার নাইট স্পেন্ড করে। তারপরের দিন সকালে তার ঘুম ভাঙে আর সে ভাবতে শুরু করে, আমি তাকে বারবার বলেছিলাম আমাকে লাভ বাইট না দিতে, কিন্তু এতবার বলার পরেও সে আমার কথা শোনেনি। আর সে তার জামা দেখে বলছিল আমার জামাও সে ছিঁড়ে ফেলেছে। আর সে মিস্টার ফুয়ের জামা নিয়ে ভাবতে শুরু করে, জামাটার স্মেলও খারাপ না, এটাই আমি পরতে পারি। তখনই মিস্টার ফু চলে আসে আর বলতে শুরু করে, তুমি সকাল সকাল কি করছো? লিন রেগে বলে, তুমি আমার জামা ছিঁড়ে ফেলেছো, কি আর করব। সে তো বিছানার চাদর পরেই চলে যাচ্ছিল। মিস্টার ফু তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমার জন্য জামা অর্ডার করেছি। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে তাকে জামা দিতে। অ্যাসিস্ট্যান্ট তো ভাবছিল ফাইনালি সে কোনো মেয়ের সাথে নাইট স্পেন্ড করেছে। মিস্টার ফু তারপর জামা নিয়ে তার কাছে চলে যায়। লিন তারপর জামা চেঞ্জ করতে চলে যায়। তার রেডি হয়ে আসার পর তো আমাদের হিরো তাকে অনেক সুন্দরভাবে দেখছিল। লিন এসে বলতে শুরু করে, মিস্টার ফু এই জামার দাম কত আমাকে বলুন, আমি পে করে দিব। মিস্টার ফু তো না করছিল, কিন্তু সে বলে, আজকের পর থেকে আমাদের মধ্যে সবকিছু শেষ, তাই আমি তোমার টাকা পরিশোধ করে দিব। এখন বলো কত টাকা হয়েছে? তখন সে হিসাব করতে শুরু করে আর বলে, 52,000 টাকা। লিন তো টাকার পরিমাণ শুনে একেবারে শকড হয়ে যায় আর নিজের মুখের মধ্যেই মারে। আর সে মিস্টার ফুকে বলছিল, আমি কি কিস্তিতে টাকা পরিশোধ করতে পারবো? মিস্টার ফু জিজ্ঞেস করে, কতবার কিস্তিতে দিবে? তখন সে বলে 10 বারে, কিন্তু সে বলে না না 5 বারে 10,000 10,000 করে।
মিস্টার ফুও তখন রাজি হয়ে যায়। লিন তো এখনো ভয় পাচ্ছিল, কিন্তু সে তাকে তার পায়ে বসিয়ে ফেলে আর বলে, আমরা তো উইচ্যাটে একে অপরকে অ্যাড করতেই পারি। লিনও তখন তাকে অ্যাড করে এবং বলে, 2000 টাকা আমি তোমাকে সেন্ড করে দিয়েছি। মিস্টার ফু তো বলছিল, আমার ছোট্ট খরগোশ, চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিই। লিন বলে, না না, দরকার নেই। একথা বলে সে পালিয়ে যায়। মিস্টার ফু তো পেছন থেকে বলতে শুরু করে, আমি কি অনেক বেশি ভয়ানক? তারপর সে বাড়িতে যাচ্ছিল আর সে হিসাব করতে শুরু করে। তার বাড়ির গ্যাস, বিদ্যুৎ এসব কিছু দিতেই তো 3000 টাকা চলে যায়। তাছাড়া তার গ্র্যান্ডমার ওষুধ, তার খাওয়ার খরচ এসব কিছু মিলিয়ে মাত্র 1000 টাকা থাকে। এখন সে কিভাবে তার টাকা পরিশোধ করবে? তখনই তার বান্ধবী ন্যাং ন্যাং সেখানে চলে আসে আর সে লিনকে বলছিল, তুমি কি ঠিক আছো? লিন বলে, হ্যাঁ আমি ঠিক আছি, আমার কি বা হবে? আর তুমি এখানে কি করছো? ন্যাং ন্যাং বলে, আমি তোমাকে কল করেছিলাম, তুমি কেন কল পিক করনি? তাই তোমার জন্য আমার চিন্তা হচ্ছিল। আর তার নেকের চিহ্ন দেখে জিজ্ঞেস করে, কালকে রাতে তুমি কোথায় ছিলে? তোমার কি ভালো মতো ঘুম এসেছিল? তোমার জামাও তো চেঞ্জ, তোমাকে আবার ম্যানেজার বলি করেনি তো? তুমি চিন্তা করো না, আমি এখনই পুলিশকে কল করছি। তখন লিন তাকে থামায়, তার বাড়ির মধ্যে নিয়ে যায় এবং তাকে সবকিছু বলে, কিভাবে সে ভুলে অন্য কোনো রুমে চলে গিয়েছিল এবং একজন স্ট্রেঞ্জারের সাথে নাইট স্পেন্ড করে নিয়েছিল। ন্যাং ন্যাং বলছিল, সরি, আমি যদি সেদিন তোমার সাথে হোটেলে যেতাম তাহলে এরকম হতো না। লিন বলে, কোনো ব্যাপার না, যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আর সে ফুয়ের কথা ভেবে স্মাইল করছিল। ন্যাং ন্যাং বলে, তুমি অনেক সুন্দরী, তুমি কেন নিজের জন্য বিএফ খুঁজে নিচ্ছ না? আমি জানি তুমি অনেক ভালো বিএফ পাবে, কারণ তুমি অনেক বেশি কিউট। আর সেই স্ট্রেঞ্জার যখন জানতে পারবে তোমার বিএফ আছে, সে তোমাকে আর বুলি করতে পারবে না। আর তোমার বিএফ হলে সে তোমাকে পিক করতে আসবে এবং দিতে আসবে। লিন বলে, এরকম ভাবে সত্যিই কাজ হবে? ন্যাং ন্যাং বলে, হ্যাঁ অবশ্যই হবে। তারপরের দিন লিন যখন কাজ করছিল, তখনই তার কাছে একজন আসে আর বলতে শুরু করে, তুমি কি ম্যানেজারকে অফেন্ড করেছো? সে তোমাকে রেগে তার অফিসে ডাকছে। লিনও তখন বাধ্য হয়ে অফিসে চলে যায়। ম্যানেজার তো চিল্লাতে শুরু করে আর বলে, সেই ছেলেটা কে ছিল যে আমাকে হিট করেছে? এত কিছুর পরেও তোমার সাহস কিভাবে হলো অফিসে আসার? আমি তোমাকে আজকেই ফায়ার করব। লিনের তখনই মিস্টার ফুয়ের কথা মনে পড়ে। সে বলছিল, যখন কেউ তোমাকে বুলি করবে তোমার স্ট্রং হতে হবে এবং নিজের জন্য ফাইট ব্যাক করতে হবে। বর্তমানে লিন তো রেগে যায় আর বলতে শুরু করে, হোটেলেও সেদিন তুমি আমাকে ড্রাগ দিয়েছিলে যাতে আমার সাথে নাইট স্পেন্ড করতে পারো, কিন্তু আমি ভুলবশত মিস্টার ফুয়ের রুমে চলে যাই। তোমার কারণে সবকিছু হয়েছে, আমি আমার বিএফ এর সাথে নাইট স্পেন্ড করেছি। ম্যানেজার তো রেগে বলে, তোমার বিএফ আছে? লিন বলে, হ্যাঁ আছে, আমি এখনই পুলিশকে কল করবো আর বলবো তুমি কিভাবে মেয়েদেরকে বুলি করো। ম্যানেজার তো অনেক ভয় পেয়েছে আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমার প্রমোশনও করে দিব, আর জ্বালাতন করব না, প্লিজ পুলিশকে বলো না। আমি ক্ষমা চাচ্ছি, আমি কোনো মেয়ে কলিগদেরকে আর জ্বালাতন করব না। লিন বলে, আমি তোমাকে কিভাবে বিশ্বাস করব? ম্যানেজার বলে, কি করতে হবে? তখন সে বলে, একটা লেটারে লিখো, তুমি কোনো মেয়েদেরকে আর জ্বালাতন করবে না। ম্যানেজার তো নিষেধ করছিল, তখন সে বলে, আমি এখনই পুলিশকে ডাকবো। তাই ম্যানেজারও সেটা লিখতে বাধ্য হয়। ম্যানেজারকে শিক্ষা দিয়ে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়। তারপর সে বসে বসে আবারও ভাবছিল, আমি মিস্টার ফুকে 50,000 টাকা কিভাবে দিব। আর সে গুনগুন করে কথাই বলতে শুরু করে। তখনই তার একজন কলিগ তাকে বলে, তুমি কি অনেক টাকা ঋণে আছো? আমার কাছে একটা জব আছে। তাই সে তার কলিগের সাথে চলে যায় বারে কাজ করতে। তারপর সে জামা কাপড় পরে বেরিয়ে আসে, কিন্তু তার অনেক বেশি আনকমফোর্টেবল ফিল হচ্ছিল। তার কলিগ তার প্রতি অনেক জেলাস হচ্ছিল আর ভাবছিল, সে তো সুন্দরী, তাছাড়া তার ফিগার অনেক বেশি ভালো। লিন বলে, আমি এরকম কাপড়ে কাজ করতে পারবো না। আর সে চলেই যাবে। তার কলিগ তাকে ধরে আর বলে, আমি ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি, তুমি কাজ না করলে আমার সমস্যা হয়ে যাবে। তখন লিনও কাজ করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে মিস্টার ফুকে দেখানো হয় যে কিনা তার বন্ধুদের সাথে বাড়িই ছিল, কিন্তু সে এখনো লিনকে ভুলতে পারছিল না। মনে হচ্ছিল সে লিনের জন্য একেবারে পাগল হয়ে গেছে। মিস্টার ফুকে তার বন্ধু বলছিল, তোমাকে এত আনহ্যাপি কেন মনে হচ্ছে? সে তার বন্ধুকে বলছিল, আমার ছোট্ট খরগোশ এর থেকেও বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ। তখনই ড্রিঙ্ক সার্ভ করার জন্য লিন এবং তার কলিগ চলে আসে। তার কলিগ তো মিস্টার ফুয়ের কাছে চলে যায় এবং ওয়াইন ঢালছিল। মিস্টার ফু তো লিনকে বলছিল, কেন তুমি কি সার্ভ করতে পারো না? লিন বলে, আমি জানি না ওয়াইনের বোতল কিভাবে খুলতে হয়। তার কলিগ তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগে যাচ্ছিল আর ভাবছিল, সে আমার পুরুষের অ্যাটেনশন কেন পাচ্ছে। তার কলিগ বলে, মিস্টার ফু সে নতুন কাজে এসেছে, সে এত কিছু পারে না, আমি আপনাকে সার্ভ করছি। আর সে তো ওয়াইন ঢেলে দেয়। আমাদের হিরো এত বেশি রেগে যায়, সে ওয়াইনের গ্লাসই ভেঙে ফেলে আর সে বলে, বের হয়ে যাও। মিস্টার ফুয়ের বন্ধু বলে, শুনতে পাচ্ছ না, বেরিয়ে যাও। তার কলিগ তো ভয় পেয়ে চলে যাচ্ছিল এবং সেও তার পেছনে চলে যাবে। তখনই তার কাছে আমাদের হিরো চলে আসে আর সে লিনকে থামতে বলে। মিস্টার ফু তাকে বলে, তুমি কোথায় যাচ্ছ ওয়াইন না সার্ভ করে? আর কিভাবে কোনো কিছু না করে তুমি চলে যাচ্ছ? লিন বলে, আমি এখানে নতুন পার্ট টাইম জব করি, এসবের ব্যাপারে ভালোভাবে জানি না।
আর সে মিস্টার ফুকে ছাড়তে বলছিল, কিন্তু মিস্টার ফু তাকে ধরে রাখে। মিস্টার ফু তো সেই জায়গায় তার কলিগকে বলছিল, ম্যানেজারকে গিয়ে বলো আজকে রাতে সে আমার প্রাইভেট রুমে থাকবে। লিন বারবার তাকে নিষেধ করছিল, কিন্তু তার কলিগ তাকে বলে এটা তোমার সুকপালের ভাগ্য, তুমি প্রেসিডেন্ট ফুয়ের সাথে থাকবে। এ কথা বলে তার কলিগ তো রেগে মেগে চলে যায়, আর মিস্টার ফু তাকে তার পাশে বসায় আর বলে ওয়াইন সার্ভ করো। বোঝাই যাচ্ছিল লিনকে এখানে দেখে সে বেশি একটা খুশি হয়নি, কারণ এই জায়গাটা আসলে অতটাও নিরাপদ না। লিন তো সেই জায়গায় ড্রিঙ্ক সার্ভ করে আর বলে এখন কি আমি যেতে পারি। মিস্টার ফু বলে না এখন না। লিন তো রেগে যায় আর বলে আমি এখানে ড্রিঙ্ক সার্ভ করতে এসেছি, তোমাকে এন্টারটেইন করতে আসিনি। মিস্টার ফু বলে আফসোস, তুমি এত বেশি কিউট, তাহলে কেন আমাকে এন্টারটেইন করতে পারবে না। লিন তো সেই জায়গা থেকে রাগ দেখিয়ে চলে যায়। বাইরে আসার পর তার অনেক বেশি রাগ হচ্ছিল, তার কলিগ তাকে এরকম জায়গায় নিয়ে গিয়েছিল কাজ করাতে। তখনই গাড়ি নিয়ে মিস্টার ফু চলে আসে আর তাকে বলে তুমি কি বুঝতে পেরেছো কোথায় তোমার ভুল হয়েছিল। আর সে বের হয়ে লিনকে বলছিল তুমি এরকম একটা জায়গায় গিয়েছো, আমি ছাড়া যদি অন্য কেউ রুমে তুমি যেতে তাহলে তুমি জানো কি হতে পারতো। লিন্দাকে বলে আমার কলিগ আমাকে এখানে নিয়ে গিয়েছিল, আমি বুঝতে পারিনি এখানে সব কিছু হয়, সে তো আমাকে ইসকামি করে দিয়েছিল। আর সে তো কান্না করতে শুরু করে। মিস্টার ফু বলে পরে ভেবেচিন্তে সিদ্ধান্ত গ্রহণ করবে, সবাই কিন্তু আমার মতো হবে না সে তোমাকে দয়া দেখাবে। লিন্দাকে ধন্যবাদ জানায়, তখন সে বলে আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিচ্ছি, কিন্তু সে না বলছিল। মিস্টার ফু তো বলতে শুরু করে তোমার কি ভয় করছে না রাস্তায় যদি কেউ তোমাকে কিডন্যাপ করে ফেলে বা তোমাকে ধরে ফেলে, চলো আমি তোমাকে বাড়িতে ছেড়ে দিব। মিস্টার ফু এর ভাবি তো এই সব কিছু আবার দেখে ফেলে, আর সে বলতে শুরু করে মিস্টার ফু কোনো মেয়ের সাথে, সে কি মিস্টার ফু এর জিএফ ছিল। 3 মাস তো প্রায় হয়েই গেছে, কিন্তু মিস্টার ফু যদি বাড়িতে কোনো মেয়ে নিয়ে যায় এবং তাকে গর্ভবতী করে ফেলে তাহলে আমার পজিশন চলে যেতে পারে, তাহলে আমার ছেলে কখনই ফু পরিবারের সম্পত্তি পাবে না। সে তার হাজব্যান্ড জোকে কল করে আর বলে তোমাকে কিছু বলতে চাই। অন্যদিকে মিস্টার ফু তাকে ড্রপ করে দিয়েছিল, আর সে বলছিল ধন্যবাদ। মিস্টার ফু বলে শুধু ধন্যবাদ। লিন বলে তাহলে আমি কি করব, কিন্তু মিস্টার ফু তাকে একেবারেই কাছে করে ফেলে এবং কিস করতে শুরু করে। কিন্তু লিন তার উপর চিল্লাতে শুরু করে আর বলে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে, তুমি এসব কি করছো। মিস্টার ফু বলে ভুলে যেও না 50,000 টাকা পাই আমি। লিন বলে আমি তোমাকে টাকা পে করে দিব, কিন্তু আমাকে টাচ করবে না। আর সে তার বান্ধবীর কথা মনে করে আর বলে আমার বিএফ আছে, তাই ভবিষ্যতে আমাকে রেসপেক্ট করবে। কথা বলে সে পালিয়ে যায়। মিস্টার ফুদ অনেক বেশি রেগে যায়। অন্যদিকে আমরা লিনের সে কলিগকে দেখতে পাই, সে সবাইকে বলছিল লিন তো পারে কাজ করে এবং অনেক ছোট ছোট জামা কাপড় পরে, আর সে তো ছেলেদের সাথে নাইটও স্পেন্ড করে। সবাই তো বলছিল তাকে দেখলে ইনোসেন্ট মনে হয়, কিন্তু সে তো খারাপ একটা মেয়ে। তার কলিগ তো মনে মনে ভাবছিল দয়া করে আমি তোমাকে চাকরি দিয়েছিলাম আর তোমার কারণে ম্যানেজার আমাকে ফায়ার করে দিয়েছে, আমি তোমাকে ছাড়বো না। আসলে তাকে ফায়ার করেছিল মিস্টার ফু। তারপর লিন তো অফিসে চলে আসে, সবাইকে হাই বলে, কিন্তু সবাই তার সাথে অনেক আজব ব্যবহার করছিল আর সবাই তাকে ইগনোর করে। সে তো কিছুই বুঝতে পারছিল না। আর সে যখন কফি বানাতে যায় তখন দেখতে পায় দুইজন কলিগ কথা বলছিল, সে নাকি অনেক ছেলেদের সাথে নাইট স্পেন্ড করে। লিন তো চালাকি করে সবাইকে বলতে শুরু করে আমি কোনো কিছুই জানি না, আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, আর সে পুলিশকে কল করতে নিচ্ছিল। অন্য সব কলিগেরা বলতে শুরু করে এই সব কিছু তো সেই কলিগ আমাদেরকে বলেছিল, আমরা তো কোনো কিছুই জানতাম না। লিন তো চালাকি করে বলতে শুরু করে সেদিন আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, তাই অনেক ছেলের সাথে আমার নাইট স্পেন্ড করতে হয়েছিল। আর সে তার কলিগকে বলছিল তুমি তো আমার সাথে ছিলে, তুমি সবাইকে বলো আমি ভিকটিম। তার সে কলিগ তো ভয় পেয়ে যায় আর বলে তুমি চুপ থাকো। তখন তো পুলিশও সেখানে চলে আসে, আর লিন তো বলতে শুরু করে কালকে আমাকে ড্রাগ দেওয়া হয়েছিল, কয়জন ছেলে আমাদেরকে প্রাইভেট রুমে নিয়ে গিয়েছিল, আমার সাথে আমার কলিগও ছিল, আমরা দুজনেই ভিকটিম। তার কলিগ তো মুখ ফুসকে বলে দেয় আমি তোমাকে কোনো ড্রাগ দেইনি। আর সে ভুলে সবকিছু স্বীকার করে নেয়, তাই তাকে পুলিশ ধরে নিয়ে যায়। লিন তারপর সব কলিগদেরকে বলে আগের বার না জেনে যদি বেশি রুমার্স ছড়াও তাহলে আমি তোমাদেরকেও ছাড়বো না। বাইরে যাওয়ার পর সে তো অনেক হেভি হচ্ছিল আর ভাবছিল মিস্টার ফু তুমি আমাকে না শিখালে আমি তো ফাইট ব্যাক করতেই পারতাম না, আমি তো মিস্টার ফুকে আমার কাছ থেকে দূরে করার জন্য মিথ্যা কথা বলে দিয়েছি আমার বিএফ আছে। তখন মিস্টার ফু সেখানে চলে আসে। লিন বলে তুমি এখানে। মিস্টার ফু তো ভাবতে শুরু করে আমি তাকে বলতে পারবো না, আমি জানতে পেরেছি তাকে অফিসের মানুষেরা বুলি করছিল, তাই তাকে দেখতে এসেছি। লিন আবারও তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন মিস্টার ফু বলে আমি শুনলাম তোমাকে কোম্পানিতে বুলি করা হয়েছে। লিন তাকে বলে তোমাকে অনেক বেশি ধন্যবাদ, তোমার কারণে আমি ফাইট ব্যাক করতে পেরেছি, তুমি আমাকে সাহস দিয়েছ, না হলে কি জানি আমার কত বুলি হতে হতো। তখন সে বলে তুমি আমার পার্সন, তোমাকে কেউ বুলি করতে পারবে না। লিন বলে আমি তোমার কোনো পার্সন না, আমাদের মধ্যে যা হয়েছিল সেটা একটা অ্যাক্সিডেন্ট। মিস্টার ফু বলে আমাদের মধ্যে 2বার হয়েছে, সেটাও কি অ্যাক্সিডেন্ট ছিল। আর সে কিছু বলবে লিন তাকে বলে আমার বিএফ আছে। একথা শোনার পর তো সে অনেক বেশি রেগে যায়। লিন এটা বলে চলে যায় আমার কাছ থেকে দূরে থাকো।
মিস্টার ফু তো রেগে ভাবছিল তোমার বিএফকে যদি খুঁজে পাই আমি তাকে মেরেই ফেলবো। অন্যদিকে বাইরে থেকে তাদের দুজনকে তার ভাই এবং ভাবি দেখতে পায়। মিস্টার জো বলছিল মেয়েটা দেখতে অনেক ইনোসেন্ট এবং কিউট, অবশ্যই আমার ভাই তাকে ভালোবাসতেই পারে, যে কোনো ছেলে তার প্রেমে পড়ে যাবে। মিস্টার জোকে তার ওয়াইফ বলছিল কিন্তু কিছু একটা করতেই হবে আমাদের বাচ্চার জন্য। তুমি তো এটা নিশ্চয়ই চাও না আমাদের বাচ্চা হায়ার না হোক। মিস্টার জো বলে কোনো চিন্তা করো না। অন্যদিকে মিস্টার ফুকে তার বাবা বলছিল 6 মাসের টাইম কিন্তু শেষ হয়ে যাচ্ছে, তুমি তোমার জিএফকে কখন আনবে? আমি সেই মেয়েটাকে দেখতে চাই যে তোমার বউ হবে এবং তোমার বাচ্চার মা। তুমি কেন তাড়াতাড়ি বাচ্চা করছো না? মিস্টার ফু বলে আমি কখন বাচ্চা করব কখন বিয়ে করব এসব কিছু আপনার চিন্তা করতে হবে না। তার ফাদার বলে আমার যায় আসে, কারণ তুমি ফু গ্রুপের হায়ার হবে। একজন হায়ারের অনেক বেশি অ্যাক্সিলেন্ট হতে হয়, অবিডিয়েন্ট হতে হয়। মিস্টার ফু বলে আমি তোমার কোনো হায়ার না, আমি এরকম একজন মানুষ যে কিনা আপনার পাওয়ারকে সিল করে দিব। তার ফাদার বলে তোমার কি ভয় লাগছে না? আমি আমার সব শেয়ার তোমার ভাইকে দিয়ে দিব। মিস্টার ফু বলে সাহস থাকলে করে দেখো, তারপরে দেখাবো আমি কি করতে পারি। ফু গ্রুপ এবং ফু কোম্পানির সাথে আমি জানি সব শেয়ার কিভাবে ফেরত আনতে হয়। আপনি আপনার না যায় ছেলে এবং আপনার লাভারের কথা ভাবুন, নেক্সট ডে তাদের সাথে কি হতে পারে। তার বাবা তো অনেক বেশি রেগে যায় কিন্তু সে তাকে ইগনোর করে চলে যায়। তার বাবা পেছন থেকে চিল্লাতে শুরু করে আমিও দেখবো তুমি কতটা যোগ্য। অন্যদিকে লিন তো মিস্টার ফু এর কথাই ভাবছিল, কিন্তু সে নিজেকে বোঝাচ্ছিল মিস্টার ফু এবং তার দুনিয়া অনেক বেশি আলাদা, তারা কখনই একসাথে হতে পারবে না। আর সে ভাবে যে কোনোভাবে তার টাকা সে পরিশোধ করে দিবে। তারপর সে কোনো কাজের জন্য কাউকে মেসেজ করে। তার পরের দিন সে মিস্টার ফ্যাং এর সাথে দেখা করতে চায়। লিন বলে আমি আপনাকে কাজের জন্য মেসেজ করেছিলাম। মিস্টার ফ্যাং তাকে বলে কিছুদিনের জন্য আমি বিজনেস ট্রিপে যাব, আমার 2টা কুকুর আছে, তোমার তার খেয়াল রাখতে হবে। আর তুমি চিন্তা করো না, আমার কুকুরগুলো অনেক বেশি অবিডিয়েন্ট, তোমার কথা শুনে চলবে। তারপর মিস্টার ফ্যাং যেখানে থাকে তাকে সেখানে নিয়ে আসে যাতে কুকুরদের সাথে দেখা করাতে পারে। কিন্তু অবাক হয়ে ভাবছিল এই রেসিডেন্সে তো মিস্টার ফুও থাকে, তার সাথে আমার দেখা না হলেই ভালো হবে। অন্যদিকে মিস্টার ফু তো এই সব কিছু দেখে অনেক বেশি রাগ ছিল, আর সে ভাবছিল এর মানে এটাই তার বিএফ। তারপর মিস্টার ফ্যাং তার বাড়ির বাইরে তাকে ছেড়ে দিয়ে যায় এবং সে যখন সিঁড়ি দিয়ে যাচ্ছিল তার মনে হচ্ছিল কেউ তার পিছু করছে। আর সে তাড়াতাড়ি করে দরজা লাগিয়ে দিচ্ছিল, তখনই সেই জায়গায় মিস্টার ফু চলে আসে এবং দরজা ধরে। লিন তো অবাক হয়ে বলতে শুরু করে তুমি এখানে, আর এখানে তুমি কি বা করতে এসেছো? তখন সে দেওয়ালের সাথে তাকে লাগায়। আর সে লিনকে জিজ্ঞেস করে তুমি যার সাথে ছিলে সে কি তোমার বিএফ ছিল? লিন বলে সে মিস্টার ফ্যাং। ফু তো আরো বেশি জেলাস হয়ে যায় আর বলে তুমি তাকে এত ভালোবাসো, তার নামে তো সুন্দরভাবে নিচ্ছ, তুমি কি তার সাথে নাইট স্পেন্ড করেছো? সে কি তোমাকে আমার থেকে বেশি স্যাটিসফাইড করে? এ কথা বলে তাকে ফোর্সলি কিস করেছিল। লিন বলে আমার কাছ থেকে দূরে থাকো, আমার বিএফ আছে। ফুতাকে বলে তুমি তার সাথে ব্রেকআপ করে ফেলো। কিন্তু তারপরও সে লিনকে অনেক বেশি কিস করছিল, তাই সে তাকে থাপ্পড় মারে আর বলে তুমি কি মিস্ট্রেস হতে চাও? তুমি ফু গ্রুপের প্রেসিডেন্ট। কিন্তু মিস্ট্রেসের কথা শুনে তো মিস্টার ফুয়ের অবস্থাই খারাপ হয়ে যায়। লিন তাকে টাচ করার চেষ্টা করে কিন্তু সে বলে আমাকে টাচ করবে না আর চলে যায়। বাড়িতে যাওয়ার পর আমরা মিস্টার ফুয়ের ছোটবেলার কিছু সিন দেখতে পাই যেখানে তার বাবা তার মাকে বুলি করছিল আর বলছিল ডিভোর্স পেপারে সাইন করতে। কিন্তু তার মা বলছিল তোমার মিস্ট্রেস আছে বলে কি হয়েছে, আমি তোমাকে ডিভোর্স দিব না। তার বাবা রেগে তখন তাকে আবারও থাপ্পড় মারে আর বলে ডিভোর্স আমি তোমাকে দিবই। মিস্টার ফু তার মায়ের কাছে যায়, তার মা তাকে বলে তোমার বাবা মাকে ধোকা দিয়েছে, তোমার অনেক স্ট্রং হতে হবে, ফু গ্রুপকে তোমার সামলাতে হবে, তোমার বাবার মিস্ট্রেস এবং তোমার সৎ ভাই যাতে কোনো কিছু না পায়। অন্যদিকে মিস্টার ফু তো অনেক কষ্ট পেয়েছিল আর বলছিল তুমি যখন চাও আমি তোমার কাছ থেকে দূরে থাকি, দূরেই থাকবো। তারপরে সিনে আমরা দেখতে পাই সে তো সেই ডগগুলোর কেয়ার করছিল, কারণ মিস্টার ফ্যাং তার বিজনেস ট্রিপে চলে গিয়েছিল। এলিভেটরে তাদের আবারও দেখা হয়ে যায়। লিন মনে মনে ভাবছিল তাকে দেখে মনে হচ্ছে সে অনেক বেশি রেগে গেছে, কালকে রাতে কি আমি তাকে অনেক বেশি হার্ট করে ফেলেছিলাম, আমার কথার কারণে সে কি কষ্ট পেয়েছে। মিস্টার ফু তো চলে যায়। লিন ভাবছিল সে আসলে অনেক বেশি রেগে আছে, কিন্তু আমার মনে রাখতে হবে আমরা এক জায়গায় বিলং করি না। অন্যদিকে মিস্টার ফুতো ভাবছিল তুমি তোমার বিএফের জন্য সার্ভেন্ট হতেও রাজি আছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের মধ্যে আর কোনো সম্পর্ক নেই। অন্যদিকে আমরা মিস্টার ফুয়ের ভাবি সংকে দেখতে পাই। তার সাথে একজন ম্যানেজার দেখা করতে আসে আর বলে আপনি বলেছিলেন যদি মিস লিনের রেপুটেশন আমি খারাপ করতে পারি আপনি আমাকে 10 মিলিয়ন টাকা দিবেন। সং তাকে বলে হ্যাঁ অবশ্যই, এখন কিছু টাকা রাখো এবং বাকিটা কাজ হয়ে যাওয়ার পরে। ম্যানেজারও খুশি হয়ে যায় এবং সঙ্গও খুশি হয়ে চলে যায়। তারপরে সিনে ম্যানেজার চলে যায় লিনের কাছে আর বলে প্রেসিডেন্ট ওয়াং এর সাথে আজকে দেখা করতে যেতে হবে, আজকে সে গোল্ফ খেলবে, সেখানে গিয়ে আমাদের প্রোডাক্টের ব্যাপারে তার সাথে কথা বলতে হবে আর তাকে কন্ট্রাক্ট পেপার সাইন করাতে হবে, তুমি যদি না চাও আমি অন্য কোনো মেয়েকেও বলতে পারি।
লিনও তখন রাজি হয়ে যায় এবং প্রেসিডেন্ট ওয়াং এর সাথে দেখা করতে গিয়েছিল। তার ম্যানেজার বলছিল তুমি কোনো ভালো জামা পরতে পারোনি। তখন সে বলে কাজের জন্য এই জামাই তো পারফেক্ট, নাকি আপনি চান আমি ট্যাক্সির মতো জামা কাপড় পরে আসি। তারপর ম্যানেজার তো ওয়াং এর সাথে তার দেখা করাতে শুরু করে। লিনকে তো সেই জায়গায় গোল্ফ খেলতে বলছিল, তখন সেও খেলার জন্য চলে যায়। আমরা সেখানেই মিস্টার ফুকে দেখতে পাই এবং তার বন্ধুরাও ছিল। তার বন্ধুরা বলছিল এটাই তো সেই মেয়ে যাকে তুমি শেষবার প্রোটেক্ট করেছিলে। ফুতো রেগে বলে এখন আমি তার প্রতি ইন্টারেস্টেড না, কারণ আগে থেকেই তার বিয়ে পাচ্ছে। তার বন্ধু অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে সে তোমাকে রিজেক্ট করে দিয়েছে। আমি জানি বিজনেসের নামে তুমি নাম্বার 1, কিন্তু ভালোবাসার নামে তুমি 0। মিস্টার ফুতো রেগে তার চেয়ারই সরিয়ে দেয়, সে নিচে পড়ে যায় এবং সে রেগে চলে যায়। লিন তো সে জায়গায় গোল্ফ খেলে অনেক বেশি হ্যাপি হচ্ছিল। ম্যানেজার তো সেই জায়গায় প্রেসিডেন্ট ওয়াংকে বলছিল আপনি চিন্তা করবেন না, তার জন্য স্পেশাল কফি আমি রেডি করে ফেলেছি আর একটা প্রাইভেট রুমও আপনার জন্য বুক করেছি। মানে প্রেসিডেন্ট ওয়াং নামের লোকটাও ভালো ছিল না। অন্যদিকে মিস্টার ওয়াং তো বলছিল তুমি তো আমার সাথে ওয়াইনও খাওনি, আমি কেন সাইন করব। তাই তার সেখানে কিছু পান করতে হচ্ছিল, কিন্তু সে ড্রিঙ্কের মধ্যে কিছু একটা ছিল, তাই তার অনেক বেশি খারাপ লাগতে শুরু করে। মিস্টার ওয়াং তার সাথে জোরাজোরি করছিল এবং ম্যানেজার এসব কিছু ভিডিও করছিল। ম্যানেজার ভাবছিল আমি টাকার জন্য যে কোনো কিছু করব। লিন তো সে জায়গায় চিল্লাতে শুরু করে, তখনই মিস্টার ফু সেখানে চলে আসে আর সে তো মিস্টার ওয়াংকে অনেক বেশি মারতে শুরু করে। ম্যানেজার কিছু বলতে আসলে সে তো ম্যানেজারকেও অনেক বেশি মারে এবং ধোলাই দেয়। আর সে লিনকে গিয়ে কভার করে আর বলে তুমি জানো আমি কে। তখন সে বলে মিস্টার ফু। ফু তার বন্ধুকে কল করে আর বলে এই দুইজন ব্যক্তিকে 10 মিনিটের মধ্যে ঠিকানায় লাগিয়ে দাও। তারপর তারা দুজনে তো এক রুমে ছিল। মিস্টার ফু তাকে বলে তুমি আমাকে প্লিজ বলো। লিনও তাকে প্লিজ বলতে শুরু করে, তখন সে কোলে করে তাকে সেখান থেকে নিয়ে যাচ্ছিল। তার বন্ধু তো ভুলক্রমে সে রুমের মধ্যে চলে যায় এবং গিয়ে দেখতে পায় তারা তো রোমান্স করছিল। তাই ফ্রেন্ডও সেখান থেকে চলে যায়। মিস্টার ফু বলছিল তুমি কি জানো আমি কে। তখন সে বলে জানি। এরকম ভাবে তারা আবারও কাছে চলে আসে। তারপর তো মিস্টার ফু তার ফোরহেডে কিস করছিল আর বলছিল আমি কখনোই তোমাকে অন্য কারো হতে দিব না, তুমি আমার ছেলে, আমারই থাকবে। লিন তো ওঠার পর মিস্টার ফুকে বলছিল আমি আবারও তোমার সাথে। মিস্টার ফু তাকে বলে কেন কি হয়েছে, তোমার বিএফকে অনেক বেশি রাগ দেখাবে আর জেলাস হবে। লিন তো সব ঘটনা মনে করে কান্না করছিল। আর সে মিস্টার ফুকে বলছিল আমি এত কষ্ট করে কাজ করি যাতে আমি আমার গ্র্যান্ডমা এবং নিজের খেয়াল রাখতে পারি, কিন্তু সবাই কেন আমাকে বুলি করে। মিস্টার ফু তাকে বলে তুমি আমার জিএফ হয়ে যাও, কেউ তোমাকে বুলি করতে পারবে না। লিন তো কাঁদতে কাঁদতে বলে কি। মিস্টার ফু বলে তুমি তোমার বিএফকে ডাম্প করে আমার কাছে চলে আসো। লিন বলে তুমি কি আমাকে প্রভোগ করার জন্য এই সব কিছু বলছো। আমি জানি তুমি কখনোই আমাকে তোমার জিএফ বানাবে না, তুমি আমার সাথে খেলা করছো, কারণ তুমি তো অনেক বড়লোক পরিবারের একজন হায়ার আর ফু গ্রুপের প্রেসিডেন্ট। মিস্টার ফু বলে অনুভূতি নিয়ে আমি কারোর সাথে খেলি না। আমি মানছি প্রথম আমি তোমার শরীরের প্রতি অনেক বেশি আকর্ষণ অনুভব করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তোমাকে আমি ভালোবেসে ফেলেছি আর আমি সম্পূর্ণ তোমাকে চাই। লিন বলে তুমি এরকম করতে পারো না। তখন সে বলে কেন, আমি কি তোমার জন্য যথেষ্ট না। আর সে তার গালে টাচ করে, আমাদের নায়িকা তো একেবারে টমাটোর মতো লাল হয়ে যায়। লিন বলে আর কিছু বলবে না। তখন সে বলে তুমি তোমার বিএফকে ডাম্প করো, আমার কাছে চলে আসো, আমি আর কিছুই বলবো না, আমি কারো মিস্ট্রেস হতে চাই না। মিস্টার ফু তাকে 3 দিনের সময় দিয়ে চলে যায়। লিনের যাওয়ার পর তো মিস্টার ফু বলতে শুরু করে আমি যা চাই তুমি আমাকে সেই উত্তরই দিও, না হলে তোমাকে রাজি করানোর আমার কাছে আরো অনেক উপায় আছে। অন্যদিকে মিস্টার ফুকে তার বন্ধু কল করে এবং আসতে বলছিল। ম্যানেজার এবং মিস্টার ওয়াংকে তো সেই জায়গায় বেঁধে রাখা হয়েছিল এবং অনেক বেশি মারা হয়েছিল। মিস্টার ফু তো রেগে জিজ্ঞেস করে বলো কে তোমাদেরকে অর্ডার দিয়েছিল। ম্যানেজার ভয় পেয়ে বলে দেয় মিস সং। লিনকে তার বন্ধু বলছিল তোমার সৎ ভাই এবং তোমার ভাবি হয়তো জানতে পেরে গেছে, তাই তার উপর হামলা করার চেষ্টা করেছে। মিস্টার ফু তো রেগে যায় আর বলে আমার ছোট খরগোশকে হার্ট করার চেষ্টা করেছে, আমি তাদেরকে ছাড়বো না। অন্যদিকে সং তো অনেক বেশি হ্যাপি ছিল আর সে ভাবছিল তার কাজ হয়তো হয়ে গেছে এবং লিনের রেপুটেশন খারাপ হয়ে গেছে। আসলে সে ভয় পাচ্ছিল মিস্টার ফুয়ের বাচ্চার সাথে যদি লিন গর্ভবতী হয়ে যায় তাহলে তার জায়গা সে পাবে না। মিস্টার ফু আসলে সে তো ভয় পেয়ে যায় আর বলে ব্রাদার তুমি এখানে। মিস্টার ফু বলে কেন, তুমি জানো না আমি কেন এসেছি। আর সে তো সিজার উঠিয়ে নেয়। মিস সং তো ভয় পেয়ে যায় আর বলে তুমি যদি আমাকে কোনো কিছু করো তোমার ভাই এবং তোমার বাবা তোমাকে ছাড়বে না। তখন তো সে ফলের মধ্যে আঘাত করে আর বলে তোমার এত সাহস কিভাবে হলো আমার পার্সনের গায়ে হাত দেওয়ার। তখনই মিস্টার জো এসে বলতে শুরু করে তুমি আমার ওয়াইফ এবং বাচ্চার সাথে কি করছো। আর সে তার ভাইকে থাপ্পড় মেরে বলে আমি কোনো মেয়েদের গায়ে হাত তুলি না, আর যদি কখনো আমার পার্সনকে হার্ট করার চেষ্টা করো তাহলে তোমাকে আমি আর ছাড়বো না। মিস সং তাকে বলে তুমি তোমার ভাইয়ের সাথে কিভাবে এরকম করতে পারো।
মিস্টার ফু বলে তার তো এই ফু পরিবারে নাম রেজিস্ট্রেশনও হয়নি, সে কিভাবে আমার ভাই হতে পারে। মিস্টার জো তাকে বলে আমার ব্যাকগ্রাউন্ড দিয়ে তুমি আমাকে জাজ করতে পারো না, আমাকে বাবা বেশি ভালোবাসে আর ফু পরিবারে যা কিছু আছে সব তো আমারই হবে। মিস্টার ফু তো আরো বেশি রেগে যায় এবং গ্লাস নিয়ে যায় তাকে মারতে, তখনই তার ফাদার সেখানে চলে আসে। মিস্টার ফু তো তার বাবাকে বলতে শুরু করে মনে হচ্ছে আপনার ভয় হচ্ছে, আপনার দামি ছেলেকে আমি কিছু করে ফেলবো, তাই না চেয়ারম্যান? যখন তোমার ছেলে আমার বিরুদ্ধে প্ল্যান এবং প্লটিং করতে আসে তখন আপনি কোথায় থাকেন? তখন তো কিছু বলার জন্য আসেন না। তার ফাদার বলে কালকে আমার জন্মদিন, আমি সেই পার্টির মধ্যে অ্যানাউন্সমেন্ট করব ফু পরিবারের সব শেয়ার আমি কার কাছে ট্রান্সফার করব। আমি কালকে অ্যানাউন্সমেন্ট করে দিব ফু পরিবারের সব শেয়ার আমি জয়ের নামে করছি। মিস্টার জো এবং তার ওয়াইফ তো অনেক হ্যাপি হয়ে যায়। তার বাবা বলছিল সে পার্টিতেই মিসেস শ্যানের সাথে তোমার এঙ্গেজমেন্ট করতে হবে। মিস্টার ফু তার বাবাকে বলে আমি কাকে বিয়ে করব না করব সব আমার উপর ডিপেন্ড করে, আপনার যদি এতই পুত্রবধূ চাই আমি কালকে তাকে নিয়ে আসব। অন্যদিকে মিস্টার ফু এর কাছে কল আসে কারণ সে মিস সং এর ব্যাপারে সব খোঁজ নিতে বলেছিল। আর মিস্টার ফু তো বাইরে লিনের জন্য অপেক্ষা করছিল। লিন তাকে দেখার পরই লুকাতে শুরু করে। কিছুক্ষণ পর আসার পর দেখতে পায় মিস্টার ফু তো চলে গেছে, কিন্তু তখনই তার পেছন থেকে মিস্টার ফু চলে আসে। লিন বলে তুমি এখানে কি করছো, 3 দিনের সময় দিয়েছিলে, সেই সময় তো শেষ হয়নি। মিস্টার ফু বলে আমি তো বলিনি আমি তোমার সাথে কোনো যোগাযোগ রাখবো না। লিন বলে তাহলে কি কাজ আছে? তখন সে বলে আমার সাথে তোমার একটা পার্টিতে যেতে হবে। লিন বলে আমি কখনো এত বড় পার্টিতে যাইনি, আমি কি সেখানে গেলে সমস্যা হবে না? আমার কারণে তোমার যদি অসম্মান হয়? মিস্টার ফু বলে কোনো কিছুই হবে না, আমি সব সামলে নিব। লিন বলে তাহলে বলো তুমি আমাকে কি পে ব্যাক করবে? ফু তাকে বলে সে 50,000 টাকা তোমার আর পে করতে হবে না। লিন তো হ্যাপি হয়ে যায়, তখন সে তাকে নিয়ে যায় ড্রেস পছন্দ করতে। লিন তারপর জামা পরে চলে আসে। পার্টির সিন দেখানো হয়, সবাই তো মিস্টার জোকে এবং তার ওয়াইফকে অনেক শুভকামনা জানাচ্ছিল কারণ সবাই জানতো মিস্টার জোকে সবকিছু দেওয়া হবে। মিস্টার জো হ্যাপি হয়ে বলছিল হ্যাঁ সবকিছু বাবা আমার নামেই করবে, শেয়ার তো আমাকেই ট্রান্সফার করে দিবে। তারা তো জিজ্ঞেস করছিল তোমার বড় ভাইয়ের কি হবে, তখন সে বলে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। তখনই মিস সং বলতে শুরু করে তোমার বড় ভাই কেন এখানে আসেনি, সে কি আবার ভয় পেয়ে গেল নাকি? তখনই মিস্টার ফু লিনকে নিয়ে চলে আসে। সবাই তো লিনকে দেখে বলছিল এত সুন্দরী একটা মেয়ে, তার সাথে সে কি তার জিএফ নাকি? এই মেয়েটা আসলে কে, কার মেয়ে? লিন তো সেই জায়গায় তার ভাবিকে দেখাচ্ছিল আর বলেছিল সেই তোমার ম্যানেজারকে বলেছিল তোমাকে বুলি করতে। লিন বলে আমি তাকে চিনিও না, তারপরেও সে কেন আমাকে বুলি করতে চায়? মিস্টার ফু বলে চিন্তা করো না, তাকে তো পে ব্যাক করতেই হবে। মিস্টার জো তো বলতে শুরু করে এখন তো সবকিছু আমার নামই হয়ে যাবে। মিস্টার ফু তোমার কি হবে? মিস্টার ফু তাকে বলে তুমি না চায় ছেলে, তুমি কিভাবে ভাবছো সবকিছু তুমিই পাবে? সবাই তো কথা জানার পর বলতে শুরু করে এর মানে সে না চায় ছেলে। তখনই ফাদার এসে বলতে শুরু করে তোমরা এই সব কিছু কি করছো, আমি কি মরে গেছি নাকি? মিস্টার জো তো বলে দেখুন বাবা সে আমার সাথে কিরকম করছে। ফুয়ের বাবা তো তাদের 2জন ভাইকে সেখান থেকে নিয়ে যায় এবং আমাদের নায়িকা সেই জায়গায় প্রেস্টিজ খাচ্ছিল। তার কাছে সং চলে আসে আর বলতে শুরু করে তুমি কি মনে করেছো যে কোনো মেয়ে ফু পরিবারে আসবে আর ফু পরিবারের মিস্ট্রেস হয়ে যেতে পারবে? এরকম কোনো কিছুই হবে না, ভালো হবে তুমি চলে যাও। মিস্টার ফুকে তার ফাদার বলছিল তুমি যে কোনো মেয়েকে রাস্তা থেকে উঠিয়ে আনবে, আর কি ভাবছো আমি বিশ্বাস করব? মিস্টার ফু তো বলতে শুরু করে ওল্ড ম্যান রেসপেক্ট দিয়ে কথা বলবে, সে আমার ফিয়ন্সে হয়। তার ফাদার তাকে বলছিল তোমার কি ভয় হয় না, আমি তোমার ভাইকে সব শেয়ার দিয়ে দিব। মিস্টার ফু তো রেগে যায় আর বলে ওল্ড ম্যান আপনি কেন নিজের ব্যাপারে কথা বলছেন না, আপনি তো আপনার ওয়াইফ এবং ছেলেকে ছেড়ে মিস্ট্রেস এবং মিস্ট্রেসের বাচ্চাকে নিয়ে পড়েছিলেন। তার ফাদার তো রেগে যায় এবং তাকে বেরিয়ে যেতে বলছিল। মিস্টার জো তো বলতে শুরু করে দেখেছো বাবা তোমার সাইড কখনোই নেয় না, সে আমার সাইড নেয়। অন্যদিকে মিস সং তো আমাদের নায়িকাকে অনেক বেশি কথা শোনাচ্ছিল, তাই লিন তাকে ওয়াইন ছুঁড়ে মারে আর বলে তুমি সবসময় মিস্টার ফুকে টু ফেস্ট ডেভিল বলো, কিন্তু আমার মনে হয় তুমিই সেটা। তুমি জানো না সে কত দয়ালু। সং তো রেখে যায় আর মেয়েদেরকে বলে তাকে ধরো। মেয়েরা তো সেই জায়গায় লিনকে ধরে থাপ্পড় মারতেই যাবে, কিন্তু সে তার হাত ধরে ফেলে। মিস্টার ফু তো তাকে বাঁচিয়ে নেয়, কিন্তু সে অনেক রেগেছিল, তার ভাবির গলা চেপে ধরে। আর সে সঙ্গে বলে তুমি কি ভেবেছো তুমি তাকে বুলি করতে পারবে? এরকম কিছুই হবে না। তখনই সেই জায়গায় জো চলে আসে আর বলছিল তার ওয়াইফকে ছাড়তে। তার ফাদার এসেও রাগ দেখাতে শুরু করে তুমি তোমার ভাবির সাথে কি করছো অন্য আরেকটা মেয়ের জন্য, আর আজকের পর থেকে এই মেয়ে ফু পরিবারের মধ্যে আসতে পারবে না। তখনই তো আমাদের হিরো বলতে শুরু করে আপনার কি মনে হয় ভাবির পেটের মধ্যে যে বাচ্চা আছে সেটা আমাদের ফু পরিবারের? আজকে আমি আপনাকে অনেক গ্র্যান্ড একটা উপহার দিব যেটা আপনার সারা জীবন মনে থাকবে। আর সেই স্ক্রিনে সবাইকে দেখিয়ে দেয় আসলে এই বাচ্চা তার ভাই জোয়ের না। জো তো বলতে শুরু করে এসব কিছু মিথ্যা প্রমাণ, এটা তো আমারই বাচ্চা। মিস্টার ফু বলে তুমি আসলে অনেক বেশি বোকা, তোমার বিশ্বাস না হলে আমি ডিএনএ টেস্ট রিপোর্টও দেখাতে পারি। এখানে স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল এ বাচ্চা মিস্টার জোয়ের না,
কিন্তু সেই জায়গায় তো মিস সং ধরা পড়ে যায়। আসলে সে তার হাজবেন্ডকে চিট করেছিল। মিস্টার রাজু তার ওয়াইফকে বলছিল, তোমার গর্ভে যদি আমার বাচ্চা হয়, দরকার পড়লে আমি এই সম্পত্তিও ছেড়ে দিব। কিন্তু সবাই তো বুঝতে পেরে যায় সে আসলে চিট করেছে। মিস্টার জো তো অনেক বেশি রেগেছিল তার ওয়াইফের প্রতি। সং তার হাজবেন্ডকে বলতে শুরু করে, আমি তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু সে তার দিকে ফিরেও তাকায় না। চেয়ারম্যান বলে, তাকে এখান থেকে বের করো। আর সে তো জোকে বলছিল, তুমি তোমার উমেনকেই সামলাতে পারো না, তুমি আমাদের পরিবার কিভাবে সামলাবে। জো তার বাবাকে রাজি করানোর চেষ্টা করে, কিন্তু তার বাবা রাজি হয় না আর বলে, তুমি হায়ার হতে পারবে না। মিস্টার ফু বলে, আমি তোমাকে সাহায্যই করেছি, না হলে যে বাচ্চা তোমার না, সারা বছর তুমি সে বাচ্চাকে নিজের বাচ্চা মনে করে ভালোবাসতে বড় করতে, পরে সব জানতে পারলে তোমার আরো বেশি কষ্ট হতো। তারপর লিন এবং মিস্টার ফু বাইরে চলে যায়। মিস্টার ফু তাকে সরি বলছিল তাকে এত সমস্যার মধ্যে টানার জন্য। লিন বলে, না কোনো ব্যাপার না, কিন্তু তুমি যেভাবে সবাইকে ফেস করেছো, সবাইকে প্রমাণ দিয়েছো, তোমাকে অনেক হ্যান্ডসাম লাগছিল। আর যখন আমাকে প্রোটেক্ট করেছিলে তখনও। তারা যখন একে অপরের অনেক বেশি কাছে ছিল তখনই মিস্টার ফ্যাং চলে আসে। মিস্টার ফু বলে, তোমার বিএফ চলে এসেছে, আমি তোমাকে জ্বালাতন করব না, এ কথা বলে সে চলে যায়। মিস্টার ফ্যাং তো লিনকে জিজ্ঞেস করে কি হয়েছে। লিন বলে, যে পার্সনটা আমার অনেক বেশি কাছের, আমি তাকে মিথ্যা কথা বলে দিয়েছি, কষ্ট দিয়েছি। মিস্টার ফ্যাং বলে, যদি সে পার্সন তোমার জন্য এত গুরুত্বপূর্ণ হয়, তাকে সবকিছু খুলে বলো, তাকে মানিয়ে নাও। তাই গিভ আপ না করে সবকিছু গিয়ে তাকে ক্লিয়ার করো। লিনও তখন মোটিভেটেড হয় এবং চলে যায় তাকে সবকিছু বলতে। আর সে পেছন থেকে চিল্লাতে শুরু করে আর বলে, সে আমার বিএফ না, আমি তোমাকে মিথ্যা কথা বলেছিলাম। কিন্তু তার সামনে থাকা সেই ব্যক্তিটা অন্য কেউ ছিল। আর আমাদের মিস্টার ফু তাকে জড়িয়ে ধরে। লিন তো অনেক লজ্জা পায়, কারণ সে অন্য কেউকে মিস্টার ফু মনে করে সবকিছু বলে দিয়েছিল। লিন তো মিস্টার ফুকে বলতে শুরু করে, তুমি কোথায় ছিলে, তোমার জন্য আমার লজ্জিত হতে হলো। মিস্টার ফু বলে, তোমার কোনো বিএফ না থাকলে তুমি কি আমার কথা ভাবতে পারো। লিনও তখন রাজি হয়ে যায়, তারা বিএফ জিএফ হয়ে যায়। তারা দুজনেই কনফেস করে তারা একে অপরকে পছন্দ করে আর কিস করে। অন্যদিকে মিস্টার জো জানতে পারে তার বাবা ডিসাইড করে নিয়েছিল মিস্টার ফুই তার হায়ার হবে, কারণ মিস্টার ফুয়ের বাবা চেয়ারম্যান আগেই জানতো মিস্টার ফু ছাড়া কেউই তার কোম্পানিকে সামলাতে পারবে না। হায়ার হওয়ার সব যোগ্যতা তো মিস্টার ফুয়ের কাছেই আছে। তার বাবার সব কথা তো মিস্টার জো শুনে নেয়। আর সে ভাবছিল, লিন, এই সব কিছু তোমার কারণে হয়েছে, তুমি না আসলে এরকম হতো না। পরের দিন লিনের অফিসে তার জন্য ফুল চায় এবং একটা নোট চাই। লিন তো বুঝতে পারছিল কে পাঠিয়েছে, তাই সে তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। তার বান্ধবী ভাবছিল ফাইনালি তার বিএফ হয়েছে, আমি অনেক বেশি হ্যাপি। লিন গিয়ে মিস্টার ফুকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত সুন্দর বুকেট কেন পাঠিয়েছ। মিস্টার ফু বলে, আমি পুরো দুনিয়াকে বলতে চাই তুমি শুধুমাত্র আমার, আর তুমি মিসেস ফু হবে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মিস্টার ফু তো একটা আংটি দেখছিল, কারণ সে লিনকে প্রপোজ করবে। আর সে নিচে নিচেই ভাবছিল সে কি আমাকে হ্যাঁ বলবে। পরের দিন লিনের সামনে একটা গাড়ি আসে এবং তাকে বলে মিস্টার ফু ভেতরে আসে। সে ভেতরে যাওয়ার পর দেখতে পায় একজন কিডন্যাপার তাকে কিডন্যাপ করে ফেলে। এই সব কিছু মিস্টার ফুয়ের কাজ ছিল। সে তো লিনকে বেঁধে ফেলে এবং তাকে মারতেই যাবে, তখনই মিস্টার ফু সেখানে চলে আসে। সে তো চোখে লাথি মেরে চলে যায় আমাদের নায়িকাকে বাঁচাতে, আর সে আসার পরই লিনকে বাঁচিয়ে নেয়। স্রোত বলতে শুরু করে, তোমাদের জন্য আমি সবকিছু হারিয়ে ফেলেছি, তোমাদেরকে আমি ছাড়বো না। কেরিয়ার থেকে শুরু করে সবকিছু তোমার কাছে আছে, কিন্তু আমার কাছে কোনো কিছুই নেই। মিস্টার ফু বলে, শত্রুতা তোমার আমার সাথে, তার সাথে না, তাকে ছাড়ো। জো বলে, এই জায়গায় সারা জায়গায় বম লাগানো হয়েছে, তোমরা বেঁচে ফিরতে পারবে না। তুমিও এবার বুঝতে পারবে আপন কাউকে হারালে কত কষ্ট হয়। আর সে রিমোটের মধ্যে টিপ দিবে, তখনই সেই জায়গায় মিস্টার ফু এর বন্ধু চলে আসে আর বলে, রিমোট চাপ দিলে কিছুই হবে না, কারণ সব বম নষ্ট করা হয়েছে। জো তো অবাক হয়ে যায়। মিস্টার ফু বলে, আমি তোমার মতো বোকা না, সবকিছুই আমার রেডি করে রাখতে হয়। মানে সে আসার আগে সব ব্যবস্থা করে রেখেছিল। তারপর মিস্টার ফু তাকে তার বাবার কাছে নিয়ে যায়। জো তার ফাদারকে বলে, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, তাই সব কিছু করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন। তার ফাদার রেগে তাকে মারে আর বলে, এবার তুমি অনেক বড় ভুল করেছো, তুমি এবার কোনো কিছুই পাবে না। তুমি এখন বাড়িতে থেকে বোঝার চেষ্টা করবে তুমি কত ভুল করেছো। লিন বলে, সে মিস্টার ফুকে মারার চেষ্টা করেছে আর আপনি তাকে এত ছোট শাস্তি দিচ্ছেন। চেয়ারম্যান বলে, তুমি এসব মামলায় না পড়ো তাহলেই ভালো হবে। ফু তো রেখেছে আর বলে, আমি কতবার বলেছি তাকে সম্মান দিয়ে কথা বলবেন, সে আমার ফিয়ন্সে। তাছাড়া ফু পরিবারের ইনচার্জ আমিই হব, আপনি কিছু করুন আর না করুন, তাই ভালো হবে আপনি নিজের কথাই ভাবুন। আমার মা তো অ্যাব্রোড থেকে ফিরবে, তাই আপনি আগেই ব্যবস্থা করুন কিভাবে ক্ষমা চাইবেন। তখন তো পুলিশও জোকে নেওয়ার জন্য চলে যায়, কারণ সে কিডন্যাপিংও করেছিল এবং মার্ডার করারও চেষ্টা করেছে। ফুয়ের বাবাও এবার তার ছেলেকে বাঁচাতে পারে না। তারপর লিন যখন ফুয়ের সাথে বাইরে যায় সে তো অজ্ঞান হয়ে যায়। ডাক্তার চেক করে বলে সে গর্ভবতী। এখানে তারা দুইজন তো অনেক বেশি হ্যাপি ছিল। আর সে লিনকে বলছিল, খুব শীঘ্রই আমি তোমাকে অনেক বড় করে বিয়ে করব।
তারপর আমাদের কোম্পানির সিন দেখানো হয় যেখানে মিস্টার ফুকে কোম্পানি দিয়ে দেওয়া হয়েছিল, মানে এখন সেই কোম্পানির সিইও এবং ইনচার্জ পরিবারের শেয়ার হোল্ডার মিটিংয়ে সে আমাদের নায়িকাকে প্রপোজ করে ফেলে। লিনো তখন রাজি হয়ে যায়। এখানে তাদের কিসের সাথে আমাদের এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। এখন বলো তোমাদের কাছে ড্রামাটা কেমন লেগেছে? আমাদের বাড়িতে এবং ঘরে দুই জায়গায় বাচ্চা আছে, তাই অনেক শব্দই আসার সম্ভাবনা থাকে। আমি অনেক কষ্ট করে ড্রামা এক্সপ্লেন করি, কিন্তু তারপরে অনেক শব্দ চলে আসে, তাই আমি খুবই দুঃখিত। তবুও তোমাদের সাপোর্ট আমি কামনা করছি। প্লিজ আমাকে 1 লক্ষ সাবস্ক্রাইব করতে তোমরা সাহায্য করো, যাতে আমি আমার সিলভার প্লে বাটনটা পেতে পারি। আমি আমার সব অডিয়েন্সদেরকে অনেক ধন্যবাদ জানাতে চাই, কারণ তোমাদের জন্যই আমি এতদূর আসতে পেরেছি।